জননেতা জনাব শফিউল আলম ভাই। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। জামাত ইসলামী বাংলাদেশ জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। সব মার্কা দেখা শেষ, কারিম পালার বাংলাদেশ, কারিম পালার বাংলাদেশ। সব মার্কা দেখা শেষ, সব মার্কা দেখা শেষ, কারিম পালার বাংলাদেশ। সব নেতা দেখা শেষ, শফি ভাইয়ের বাংলাদেশ, শফি ভাইয়ের বাংলাদেশ। সব নেতা দেখা শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। একজন ভাই জিজ্ঞেস করছেন আমি ভালো আছি কিনা। আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। আমি মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি। আমার প্রাণপ্রিয় ওয়াসিল চৌধুরী পাড়ার অনেকগুলো রত্ন এখানে বসে আছেন এই স্টেজে। আজকে একটি উঠান বৈঠক আপনারা জনসমুদ্রে পরিণত করেছেন, এটি মহান আল্লাহর অনুগ্রহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম। সামিয়ানাটা ছোট হয়ে গেছে না? সামিয়ানাটা বড়ই ছিল, কিন্তু এলাকার বিশাল জনসমুদ্র আজকে এই প্যান্ডেল সামিয়ানা সবকিছুকেই ছোট করে দিয়েছে। আপনার সামিয়ানা দেখতে পাচ্ছেন উপরে? দেখতে পাচ্ছেন? আমি অন্য কিছু দেখতে পাচ্ছি। আমি দেখতে পাচ্ছি এই ওয়াসিম চৌধুরী বাড়ির যারা মুরব্বীরা আছেন, অভিভাবকরা আছেন, তাদের এই সামিয়ানার জায়গায় আমি আমার মাথার উপর তাদের স্নেহের হাতটা দেখতে পাচ্ছি। আমি আসমানের উপর তাকালে আমার মাথার উপর আর আসমানের নিচে এই এলাকার মুরব্বীরা যারা আছেন, এই এলাকাকে নিয়ে যারা ভাবেন, তারা আমাকে ইনশাআল্লাহ তাদের স্নেহ, মমতা, ভালোবাসার চাদর দিয়ে ঢেকে রাখবেন ইনশাআল্লাহ। আজকের এই বিশাল জনসমুদ্রের সম্মানিত সভাপতি, অত্র এলাকার সর্বজন শ্রদ্ধেয় গুণীজন জনাব গিয়াসউদ্দিন চৌধুরী সাহেব, মঞ্চে উপবিষ্ট বিশেষ অতিথি, বাংলাদেশ জামাত ইসলামী চট্টগ্রাম 11 সংসদীয় আসনের মহানগরী জামায়াতের পক্ষ থেকে যিনি পরিচালনা কমিটির সদস্য সচিব, সদরঘাট থানা জামাতের সংগ্রামী আমির, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আব্দুল গফুর সাহেব, মঞ্চে উপস্থিত আছেন অত্র ওয়ার্ডের সংগ্রামী আমির এবং বিজেপ থানা জামাতের সংগ্রামী সেক্রেটারি, বিশিষ্ট ছাত্র নেতা জনাব ডাক্তার হাবিবুর রহমান সাহেব, উপস্থিত আছেন অত্র এলাকার কৃতি সন্তান সর্বজন শ্রদ্ধেয় সর্বজনাব জনাব আব্দুল হক চৌধুরী, জনাব আরমান চৌধুরী, আমার তালুল আমার শ্রদ্ধাভাজন কাসেম সাহেব এবং আমাদের আরিফ মাইনুদ্দিন চৌধুরী ভাই, সেলিমউদ্দিন চৌধুরী, ইসলাম ভাই আছেন, নাইম ভাই আছেন, ইমরান ভাই আছেন এবং আমাদের জামাত ইসলামী বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ভাইয়েরা, আজকের এই জনসমুদ্রে উপস্থিত অত্র এলাকার ভাইয়েরা,
বিভিন্ন ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার ভাইয়েরা, পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা যারা আমাকে শুনছেন, এবং প্রাণ প্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজকের এই আয়োজন। বিগত 54 বছর সময়ে সময়ে বিভিন্ন দল এই বাংলাদেশকে শাসন করার সুযোগ পেয়েছে, একাধিকবার। যারা এই দেশ শাসন করেছে তারা একাধিকবার শাসন করেছে। সুতরাং কারা কি করেছে দেশে, এটি আমাদের জানা। আজকে এখানে কোনো একটি দলের সমালোচনা করার জন্য এখানে আসিনি, সমালোচনা বেশি করার দরকারও নেই। এখন মিডিয়ার যুগ, কে কি করেছে কে কি করছেন সব জানি না, আমরা জানি। আপনারা জানেন বিগত জুলাই বিপ্লবে একটি সরকারের পতন হয়েছে, তাই না? ওই সরকারের উপর মানুষের হতাশা এবং ক্ষোভের কারণগুলো আমরা জানি না? আমরা কিন্তু জানি। যারা জীবন দিয়েছিল তাদের স্বপ্ন ছিল এই বাংলাদেশ হবে একটি বৈষম্যহীন বাংলাদেশ। শহীদদের স্বপ্ন ছিল এই বাংলাদেশ হবে একটি বেকার মুক্ত বাংলাদেশ। তাদের স্বপ্ন ছিল এই দেশটি হবে চাঁদাবাজ মুক্ত, টেন্ডারবাজ মুক্ত, দুর্নীতি মুক্ত, একটি বেকার মুক্ত সমৃদ্ধশালী বাংলাদেশ। আচ্ছা, যারা পালিয়ে গেছে তারা একটা বড় শিক্ষা পেয়েছে না? শিক্ষা কি শুধু তাদের নাকি আমাদেরও আছে এখানে? অতীতে যারা নিজেদের কর্মফলের জন্য দলবল সহ হাজার হাজার নেতা দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে, একই অপকর্ম যদি আমরাও করি তাহলে আমাদের দলে বিফলে দেবে জনগণ। অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে বলছি, যে বাংলাদেশের ছাত্র জনতা নিজের বুকের রক্ত দিয়ে শহীদ হয়ে অমৃত বরণ করে দীর্ঘদিনের জেগে বসা ফেসিবাদকে উৎখাত করেছে, একটি নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে, যেই বাংলাদেশে বেকারত্ব থাকবে না, ক্ষুধা দরিদ্র থাকবে না, নিরন্ন মানুষের কষ্ট থাকবে না, যেই বাংলাদেশে কোনো চাঁদাবাজি থাকবে না, যেই বাংলাদেশে মানুষ তার নাগরিক অধিকারগুলো সঠিকভাবে পাবে। কিন্তু সেই ফেসিবাদের পতনের সাথে সাথে দেখা গেল এই বাংলাদেশে একটি গোষ্ঠী আতঙ্ক চাঁদাবাজিতে লিপ্ত হয়ে গেছে। আজকে সারা বাংলাদেশে ছোট্ট একটি ভ্যান গাড়ি বলেন, একটি টেম্পো, টমটম, ট্যাক্সি স্ট্যান্ড, টেম্পো স্ট্যান্ড, বাহন, বাস স্ট্যান্ড, নদীর ঘাট, ক্ষুদ্র ব্যবসায়ী, সবখানেই চাঁদাবাজি। প্রত্যেকটা অফিসের দুর্নীতি। বাংলাদেশের মানুষ করেছিল এত রক্তের পর, শাহাদাতের মিছিল এত দীর্ঘ হওয়ার পর এই বাংলাদেশে আর দুর্নীতি হবে না, কিন্তু একটি অফিসে দুর্নীতি মুক্ত হয়নি। বরঞ্চ একটি গোষ্ঠী পালিয়ে গেছে ঠিক, মুদ্রার আরেক পিঠ এই বাংলাদেশে যেন তেরাভাবে ক্ষমতায় এসে অতীতে যারা দেশ চালিয়েছিল ঠিক একই জায়গায় দেশ চালানোর অভিপ্রায়ে তারা সকল কর্মকাণ্ড করছে না? নিজের দলের মধ্যে পদের জন্য নিজেদেরকে হত্যা, ধর্ষণ, লুটতরাজ, টেন্ডারবাজি, চাঁদাবাজি, প্রশাসনকে জোরপূর্বক ব্যবহার করা, কি করছে না? আপনারা
এরকম বাংলাদেশ চান নাকি? জুলাই বিপ্লবের শহীদরা কি এই জন্য রক্ত দিয়েছিল? আবু সাইদ মুগ্ধ, ওয়াসিম শান্তরা কি এইরকম বাংলাদেশ দেখার জন্য রক্ত দিয়েছিল? এই বাংলাদেশের মানুষ আর প্রতিহিংসার রাজনীতি দেখতে চায় না। প্রিয় ভাইরা, বাংলাদেশ জামাত ইসলামী যদি মহান আল্লাহর অনুগ্রহে এবং এই দেশের 18 কোটি মানুষের ভালোবাসা নিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসে, এই বাংলাদেশকে প্রতিহিংসা মুক্ত করবে ইনশাআল্লাহ। আমরা অতীতের প্রতিহিংসার কবর রচনা করে একটি উদারতার বাংলাদেশ উপহার দেব ইনশাআল্লাহ। গালাগালি অনেক হয়েছে টক শো গালাগালি খেয়াল আছে? আমরা গালাগালি গালাগালির বিপরীতে এই বাংলাদেশে একটি গলাগলির সংস্কৃতি চালু করতে চাই। আপনারা কি চান গালাগালি চলবে না গলাগলি? আমরা গলাগলির বাংলাদেশ দেখতে চাই। কে কোন দল করত, কে কি ছিল, কে কি করছে, কে কোন ধর্মের, এটি এখন আর বিবেচ্য বিষয় নয়। বিবেচ্য বিষয় হচ্ছে এই বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক একজন গর্বিত নাগরিক। তাদের সকলকে ঐক্যবদ্ধ করে হিন্দু মুসলিম যে দল করুক, সকল দলের মানুষকে নিয়ে, সকল ধর্মের মানুষকে নিয়ে আমরা একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ চাই। একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ করা ছাড়া অনেককে নিয়ে করে একটি দেশ দূরের কথা, একটি গ্রাম, একটি মহল্লা এগিয়ে যেতে পারবে না। এই মসজিদ, পাশের মসজিদটি এত সুন্দর মসজিদ যারা বানিয়েছে, তারা কি অনেক কথা নিয়ে হইতো? অনেক কথা নিয়ে হতো। ঐক্যের কারণে এত সুন্দর একটা মসজিদ দেখছেন, তাই না? এই পাড়াতে ঢুকলে বোঝা যায় যে এদের মধ্যে একটি সৌহার্দ্য আছে, সবার মধ্যে গলাগলি আছে, গালাগালি নাই। আপনি ঢুকলে বুঝতে পারবেন যেখানে গালাগালি আছে সেখানে গালাগালির বিপরীতে অলিগলি বেরিয়ে দেখবেন, সব অলিগলিগুলো সব সংকীর্ণ। আর যেখানে গলাগলি আছে সেখানে প্রশস্ত রাস্তা, তাই না? আপনাকে সংকুচিত বাংলাদেশ দেখতে চান না প্রশস্ত বাংলাদেশ দেখতে চান? প্রশস্ত বাংলাদেশ দেখতে চাইলে প্রশস্ত হৃদয়ের মানুষের নেতৃত্ব লাগবে। এই বাংলাদেশের মানুষের মূল সমস্যা নেতৃত্বের সমস্যা। যারাই সময়ে সময়ে দেশ স্বাধীন করেছে, চারিত্রিক দিক থেকে, আমানতদারিতার দিক থেকে, যোগ্যতা দক্ষতার দিক থেকে তারা যথাযথ মানে ছিল না বলেই এই বাংলাদেশের এই দুর্দশা, দুরবস্থা, এই অব্যবস্থা। প্রিয় ভাইরা, বাংলাদেশ জামাত ইসলামী রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে আমরা এই দেশকে বেকার মুক্ত করব ইনশাআল্লাহ। আপনারা বলতে পারেন কিভাবে করবেন? বড় বড় দলটা ক্ষমতায় আসছিল, তারা পারে নাই, আপনারা কিভাবে পারবেন? এটা প্রশ্ন না? আমরা পারবো ইনশাআল্লাহ। আমি যখন কাউন্সিলর হয়েছিলাম, আমার দল ক্ষমতায় ছিল? একটি প্রতিকূল পরিস্থিতিতে আল্লাহ আমাকে কাউন্সিলর হওয়ার তৌফিক দিয়েছিলেন, আলহামদুলিল্লাহ। ওই প্রতিকূল পরিস্থিতিতে তদানীন্তন সিটি কর্পোরেশনের সর্বোচ্চ কর্তা ব্যক্তি থেকে শুরু করে সমাজের প্রতিটি মানুষকে ঐক্যবদ্ধ করে, তাদেরকে কনভিন্স করে, প্রতিকূলতা অতিক্রম করে আমার এলাকার অবকাঠামোগত উন্নয়ন, আমার বিরাজমান সমস্যাগুলোর জলাবদ্ধতা, আলোকায়ন, বর্জ্য ব্যবস্থাপনা, আমার ওয়ার্ড কাউন্সিলের কার্যালয়ে মানুষ
কোন ধরনের হয়রানির শিকার না হওয়া যে প্রতিশ্রুতি ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা প্রতিশ্রুতি আমাকে পূরণ করার তৌফিক দিয়েছিলেন। ওই রকম কঠিন প্রতিকূল পরিস্থিতির মধ্যেও আল্লাহ তাআলা যদি কাউকে মেধা এবং যোগ্যতা, চরিত্র এবং সদিচ্ছা দান করেন, তার পক্ষে কাজ করা সম্ভব। এই চট্টগ্রাম, এই বাংলাদেশের এই বন্দর এলাকা, বন্দর বাংলাদেশের অর্থনীতির হৃৎপিণ্ড। আমাদের বুকের উপর বন্দর না, এই বন্দর থেকে যে ইনকাম হয়, সিংহভাগ ইনকাম সারা বাংলাদেশের উন্নয়নে দেওয়া হয়, তাই কিনা? ঠিক কিনা? কিন্তু বন্দরের, চট্টগ্রাম বন্দরের একটি এলাকার পৃষ্ঠভাগ এলাকাতে জলবদ্ধতা হয়, এটি মেনে নেওয়া যায়? এখনো ওয়াসার লাইন আমাদের ঘরে ঘরে নাই, এটিকে মেনে নেওয়া যায়? হোসেন ভাই বলেছে, তারা দৃষ্টি আকর্ষণ করেছেন। আমি আমার আজকের যিনি সভাপতি, ইনশাআল্লাহ উনি অথবা উনি যে প্রতিনিধি দল আমাকে দিবেন, এটার জন্য আমাকে বিরত হবে না। আমি অলরেডি চট্টগ্রাম 11 আসনের প্রত্যেকটি ওয়ার্ডের ব্যাপারে ওয়াসার প্রকল্প পরিচালকের সাথে কথা বলেছি। তিনি আমাদের কথা দিয়েছেন, আমাদের তালিকা দিতে বলেছেন, যে এলাকায় ওয়াসার পানি নেয় সেগুলো ওয়াসার লাইন সেখানে ইনস্টল করার জন্য তারা ব্যবস্থা নেবে ইনশাআল্লাহ। এটি সম্ভব, এটির জন্য এমপি ওয়াস করতে হবে। হয়তো শেষ করতে সময় লাগবে, কিন্তু শুরু করতে ইনশাআল্লাহ বেশি দিন সময় লাগবে না। আমি এখানকার প্রতিনিধিদেরকে নিয়ে, আমি নিজে থেকে আমি ওয়াসার যাবো ইনশাআল্লাহ, এটা হয়ে যাবে। বাংলাদেশ জামাত ইসলামী যদি রাষ্ট্রীয় ক্ষমতায় আসে, বেকারত্ব দূর কিভাবে করবে? আচ্ছা, জামাত ইসলামী কি রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল কোনোদিন? ছিল না। যে দলটা 54 বছর দাঁড়া মেলে উঠতে পারেনি, যাদেরকে লঘু বোঝা দিয়ে সাপের মধ্যে পিটিয়ে মারা হতো এবং মনে করা হতো এটা জায়েজ, গুম করে ফেলা হতো, ক্রস ফায়ার দেওয়া হতো এবং মনে করা হতো এদেরকে ক্রস ফায়ার দেওয়া জায়েজ, সেই দলটি এই বাংলাদেশের বেসরকারি খাতে সর্বশ্রেষ্ঠ ব্যাংক কোনটি? ইসলামী ব্যাংক বাংলাদেশ। এটি কারা প্রতিষ্ঠা করেছে? এই বাংলাদেশের লক্ষ লক্ষ যুবক, তরুণরা, শিক্ষিত তরুণ যুবকরা সেখানে কর্মসংস্থান হয়েছে, ঠিক কিনা? আর কোন দলের মজুর আছে? এই চট্টগ্রাম শহরে সবচেয়ে সেরা হাসপাতালগুলো হচ্ছে মেট্রোপলিটন, ন্যাশনাল হসপিটাল, ইপিক হসপিটাল, চিটাগং ইন্টারন্যাশনাল হসপিটাল, পার্ক ভিউ হসপিটাল এবং আমাদের ইসলামী ব্যাংক হাসপাতাল। এগুলো কারা করেছে? এই চট্টগ্রামে নয়, রাজধানী প্রত্যেকটা বিভাগীয় শহর, প্রত্যেকটা জেলা শহর সহ অনেক উপজেলা পর্যায়ে বেসরকারি খাতে শ্রেষ্ঠ হাসপাতালগুলো করেছে জামাত ইসলামী। এখানে কি শুধু মুসলিম ডাক্তাররা চাকরি করে? অমুসলিমরা করে না। এখানে কি শুধু মুসলিম নার্সরা চাকরি করে? অমুসলিম নার্সরা চাকরি করে না। ধর্ম বর্ণ নির্বিশেষে লক্ষ লক্ষ যুবক, তরুণ তরুণী আজকে ওই সমস্ত হাসপাতালে চাকরি করছে, কর্মসংস্থান হয়েছে। এটি অন্য কোনো দল করেছে? যারা রাষ্ট্রীয় ক্ষমতায় আসীন না থাকার পরেও, 54 বছর এভাবে নির্যাতিত হওয়ার পরেও এই বাংলাদেশের যুব সমাজকে বেকারত্বের অভিশাপ থেকে বের করে আনার জন্য লক্ষ লক্ষ যুবকদের চাকরির ব্যবস্থা করেছে। রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে বেকারত্ব তাদের দ্বারাই দূর করা সম্ভব, জাতি আজ বিশ্বাস করে। প্রিয় ভাইরা, তারা তো বারবার সরকারে থাকার পরেও ওই সরকারি হাসপাতাল, চট্টগ্রাম মেডিকেল কলেজের দুর্গন্ধ দূর করতে পারেন না। ওখানে গেলে দুর্গন্ধ পান। বাংলাদেশ জামাত ইসলামের কাছে সেই রকমের বিশেষজ্ঞ চিকিৎসক আমাদের হাতে আছে। দেশপ্রেমিক নেতৃত্ব, যোগ্য এবং দক্ষ নেতৃত্ব আমাদের কাছে আছে। ইনশাআল্লাহ জামাত ইসলামী যদি এই বাংলাদেশের মানুষের ভালোবাসা নিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় আসে, মানুষ উন্নত চিকিৎসার জন্য ভারত আর ব্যাংককে যাবে না ইনশাআল্লাহ।
এই দেশের সরকারি হাসপাতালগুলোতে এই দেশের মানুষ উন্নত চিকিৎসা লাভ করবে ইনশাআল্লাহ। এটি সম্ভব, এটি সম্ভব। আপনারা বলতে পারেন বাংলাদেশ জামাত ইসলামী এত কিছু সরকারের জন্য কি করবে? একদিনে প্রতিদিন যত টাকা চাঁদাবাজি হয় এই দেশে, দুর্নীতির যত কোটি কোটি টাকা একদিনে লেনদেন হয়, যত লক্ষ কোটি ডলার এই দেশ থেকে লুটপাটের মাধ্যমে বিদেশে পাচার হয়, এগুলো 10 থেকে 15 দিনে প্রদান করলে বাংলাদেশ সরকার এক বছরে এই পরিমাণ রাজস্ব আদায় করবে। আচ্ছা, আজকে যদি একটা নির্বাচন হয়, নির্বাচন শেষ হলো, রাত্রে ঘোষণা হলো জামাত ইসলামী অধিক আসন নিয়ে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে ইনশাআল্লাহ। পরের দিন সকালে এই আপনাদের বাঁকুড়া ফকিরের থেকে কৌশিক দিঘি পাড় পর্যন্ত যে চাঁদাবাজি চলে, চাঁদাবাজি থাকবে? বিশ্বাস করেন তো? এটা চাঁদাবাজি থাকবে না ইনশাআল্লাহ। এই বাংলাদেশে জামাত ইসলামী রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে, এই ঘোষণার পরের দিন থেকে কোন সরকারি এবং আধা সরকারি দপ্তরে কেউ ঘুষ গ্রহণ করবে না। জামাত ইসলামী রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে এই বাংলাদেশে কোন একজন নারীকে কেউ ইফতিজিং করবে এরকম বুকের পাতাও কারো থাকবে না। যদি এই বিশাল চাঁদাবাজি দুর্নীতির উৎপাত বন্ধ করা হয়, একটি অর্থনৈতিক শৃঙ্খলা ফিরিয়ে আনা যায়, প্রিয় ভাইরা, তাহলে দেশে আর অর্থনৈতিক সংকট থাকবে? থাকবে না। থাকবে না কেন? পৃথিবীবাসীর কাছে বাংলাদেশের বর্তমান পরিচয় হচ্ছে কারাপ্টেড কান্ট্রি, অনিরাপদ একটি দেশ, যানজট লেগে থাকে সেরকম একটি দেশ। আমাদের বন্দরগুলোতে, আমাদের বাহির সাগরের এই কর্ণফুলী মোহনাতে অনেকগুলো শিপ যথাসময়ে খালাস হলে দাঁড়িয়ে থাকে। এগুলো বিদেশিদেরকে এখানে বিনিয়োগ আকৃষ্ট করে। যদি অর্থনৈতিক শৃঙ্খলা ফিরিয়ে আনা যায়, যদি বাংলাদেশ বিশ্ব দরবারে একটি দুর্নীতিমুক্ত দেশ হিসাবে পরিচিতি লাভ করে, যদি বাংলাদেশ একটি নিরাপদ বাংলাদেশ হিসাবে, দুর্নীতিমুক্ত দেশ হিসাবে বিশ্ববাসীর কাছে পরিচিতি লাভ করে, এই বাংলাদেশে পৃথিবীর উন্নত দেশগুলো বিনিয়োগ করবে ইনশাআল্লাহ। আর বিনিয়োগ মানে হচ্ছে কর্মসংস্থান। যদি অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠে যায়, আজকে যে অর্থনৈতিক সংকটের দোহাই দিয়ে ওয়াসার লাইন দেওয়া হয় না, আমাদের দেশের লাইন সংযোগ দেওয়া হচ্ছে না, আমাদের জলজট রয়ে গেছে, যানজট মুক্ত করতে পারছি না, প্রত্যেকটা মন্ত্রণালয়ে হাজার হাজার শূন্যপদ পূরণ করা হচ্ছে না, এইগুলো পূরণ করা সম্ভব। এই বন্দরে, চট্টগ্রাম বন্দরে ৪,৫০০ শূন্যপদ এখনো পূরণ করা হয় নাই। যদি অর্থনৈতিক সংকট থেকে আমরা বেরিয়ে আসতে পারি, এবং সেটি জামাত ইসলামীর পক্ষেই সম্ভব, তখন এই শূন্যপদগুলো আমরা পূরণ করবো ইনশাআল্লাহ। শুধু তাই নয়, একটি মন্ত্রণালয়ের কথা বলি, এই বাংলাদেশের একটি মন্ত্রণালয় আছে, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, যেখানে ১০০টির উপর ট্রেনে প্রশিক্ষণ দিয়ে এই দেশের যুবকদেরকে বিদেশে জনশক্তি রপ্তানির মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা আছে। কিন্তু দুঃখের বিষয়, এখন তো দুর্নীতিতে নিমজ্জিত এই মন্ত্রণালয়। কিছু অসাধু এজেন্সি ওই মন্ত্রণালয়ের যোগ সাজসে ৩ থেকে ৩.৫ লক্ষ টাকায় যে জনশক্তি বিদেশে রপ্তানি করা যায়, আজকে ওই সমস্ত অসাধু এজেন্সিগুলো এক একজন থেকে ২০-২৫ লাখ টাকা দান করে। জামাত ইসলামী রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে আমরা উচ্চ শিক্ষিত, শিক্ষিত, স্বল্প শিক্ষিত বিভিন্ন ক্যাটাগরিতে যুবকদের ডাটাবেজ করে, তালিকা করে, অগ্রাধিকার ভিত্তিতে তাদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা করে, ভাষা জ্ঞান শিখিয়ে সরকারি ফির ওই ৩ থেকে ৩.৫ লক্ষ টাকা খরচেই আমরা লক্ষ লক্ষ তরুণ যুবকদেরকে বিদেশে রপ্তানি করবো ইনশাআল্লাহ। দেশ বেকার মুক্ত হবে না, যাদের চাকরি হবে না, যারা
আমি কি জোর করে বিদেশ পাঠাবো? অনেকে তো তার যোগ্যতা বলে দেশে কিছু করতে চাইবে, বিদেশে যেতে চাইবে না। যারা সরকারি চাকরি পাবে না, উচ্চ শিক্ষিত, তাদেরকে আমরা সহজ শর্তে ব্যাংক লোন দেব, যেন তারা বিনিয়োগ করতে পারে। আজকে দেশে দুর্নীতি থাকার কারণে বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী ছাত্র, ফার্মাসি থেকে পাশ করা একজন ছাত্র এখানে বিনিয়োগ করতে চায় না, ব্যাংক লোন নেওয়ার সাহস করে না। কারণ প্রত্যেকটা পদে পদে তাকে ঘুষ দিতে হবে, প্রত্যেকটা ধাপে তাকে চাঁদা দিতে হবে। আজকে বাংলাদেশের ব্যবসায়ীরা, এই ওয়াসিম চৌধুরী বাড়িরা, ব্যবসায়ীর বড় বড় ব্যবসায়ীরা, তাদেরকে প্রত্যেকটি ঘাটে ঘাটে চাঁদা দিতে হবে। যদি চাঁদাবাজি না থাকে, দুর্নীতি না থাকে, আমাদের সন্তানেরা, মেধাবী ছাত্ররা ব্যাংক লোন নিয়ে এইখানে নিজেরাই বিনিয়োগ করবে, তারা মানুষকে চাকরি দেবে ইনশাআল্লাহ। এইরকম একটি সোনার বাংলা, বেকার মুক্ত বাংলা আমরা করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। যানজট এই চট্টগ্রাম 38 নম্বর ওয়ার্ডে আমাদের ঈশান মিস্ত্রিরা হাটের পাশেই আমাদের সমাজগুলা তহসিল, চট্টগ্রামের দুঃখ। এত বছর কারো চোখ নেই, এটা দেখলে আমার মনে হয় কারো চোখ নেই। আল্লাহ একটা আয়াত নাযিল করেছে কোরআনে। আয়াতটা হচ্ছে ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কালআনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলছেন, আমি কিছু জিন এবং ইনসান সৃষ্টি করেছি যাদের অধিকারী জাহান্নামে যাবে, তাদেরকে আমি একটি অন্তঃকরণ দিয়েছিলাম, তদুপরি এরা ছিল বিবেক বিবর্জিত। তাদেরকে আমি চক্ষুষ্মান করেছিলাম, তদুপরি এরা ছিল অন্ধ। তাদেরকে আমি কান দিয়েছিলাম, তারপরে এরা শুনত না। আল্লাহ বলছেন এরা হচ্ছে 4 পায়ের জানোয়ার। কে বলছেন? মোল্লা বলছেন না আল্লাহ বলছেন? আল্লাহ বলছেন বালহুম আদল, বরঞ্চ এর চাইতে নিকৃষ্টতর। উলাইকা হুমুল গাফিলুন, এরাই চরম গাফিলতির মধ্যে নিমজ্জিত। আজকে 38 নম্বরের বুকে এই চট্টগ্রামের দুঃখ যানজট, ঘন্টা পর ঘন্টা হার্টে রোগী দাঁড়িয়ে থাকতে থাকতে জীবন চলে যায় গাড়ির মধ্যেই। নারীদের লেবার পেইন উঠে, অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে থাকে ঘন্টার পর ঘন্টা। এই জাতির নেতৃবৃন্দের, তাদের কি চোখ আছে? তাদের কি বিবেক আছে? তারা ওই আল্লাহ আয়াতের মতো মনে হয় যেন 4 পায়ে জানোয়ার। না না না, বরঞ্চ এর চাইতে নিকৃষ্টতর এরাই গাফিলতির মধ্যে নিমজ্জিত। পুরো জাতির লেবার পেইন চলছে, তোমাদের বিবেক কাজ করছে না। এইভাবে দেশ চলতে পারে না। চট্টগ্রামকে যানজট মুক্ত করা, আমি ব্যক্তিগতভাবে বিভিন্ন এক্সপার্টদের সাথে বলেছি। আমি সিটি কর্পোরেশনের কাউন্সিলর ছিলাম, আমি চট্টগ্রামের যানজট রেগুলেশন কমিটির একজন সদস্য ছিলাম, আমি চট্টগ্রাম নগর উন্নয়ন কমিটির শক্তিশালী সদস্য ছিলাম। অনেকগুলো প্রস্তাব দিয়েছিলাম। তদানীন্তন শ্রদ্ধাভাজন মেয়র, তিনি আমার অনেকগুলো প্রস্তাব গ্রহণ করেছিলেন, কিন্তু সকল সেবা সংস্থাকে নিয়ে মন্ত্রণালয়ের সম্মতি না পাওয়ার কারণে সেগুলো অগ্রসর হতে পারেনি। বিদেশে আমরা যাই না, আমাদের নেতারা যায় না। পার্শ্ববর্তী মানুষকে দেখবেন যারা গিয়েছেন, ফজরের নামাজের পর বাচ্চারা স্কুলে যায়। ওই যে মুসলিম কান্ট্রি, 49% মুসলিম, 51% নন মুসলিম, চাইনিজ, ইন্ডিয়ার অন্যান্য লোকেরা থাকে। শাসন করে থাকি মুসলিমদের হাতে না মুসলিমদের হাতে? মানুষের 51% অমুসলিম, 49% মুসলিম। শাসন করে কাদের হাতে? মুসলিমদের হাতে। কারণ ওই মুসলিমদের যোগ্য, সৎ, চরিত্রবান, দেশপ্রেমিক। জনগণ তাদেরকেই নেতৃত্বের জন্য বাছাই করে। যদি আমরা স্কুলিং টাইম, শিক্ষা প্রতিষ্ঠানের টাইমটা আগিয়ে নিয়ে আসি, 11টার মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো ক্লোজ করি, মাঝখানে 9টার সময় বাচ্চারা যখন স্কুল কলেজে
তখন যদি অফিসে যাওয়ার কাজটা সেরে যায়, কমিশন হবে? আর কোনো কমিশন হবে না। আমাদের ইপিজেড গুলোকে যদি আমরা রেশনিং করে দেই, বিভিন্ন ফ্যাক্টরিকে যদি আমরা রিং রোড দিয়ে যে গেটটি আছে, রিং রোড থেকে যদি ফ্লাইওভার দিয়ে চট্টগ্রাম শহরের বিভিন্ন জায়গায় তাদেরকে যাত্রীদের নামিয়ে দেওয়ার ব্যবস্থা করে দেই, এই এলাকার উপর, এই সড়কটার উপর যে চাপ পড়ছে, এই চাপ কমানো সম্ভব, একেবারেই সম্ভব। ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাকে তৌফিক দেয়, আপনারা যদি আমাকে ভোট দেওয়ার মাধ্যমে মহান আল্লাহ দয়ায় নির্বাচিত হই, এই চট্টগ্রামের যানজট ব্যবস্থা, চট্টগ্রাম সিটি কর্পোরেশন, চট্টগ্রামের বন্দর, সিডিএ সহ প্রশাসনের সাথে বসে ইনশাআল্লাহ আমি পরিকল্পনা দেব। এই চট্টগ্রামের ওয়ান স্টপ সার্ভিস সিটি গেট দিয়ে কয়টা গাড়ি আজকে ঢুকেছে, আর কত কি পরিমাণ গাড়ি ঢুকতে পারে। আবার 3 নম্বর জেডিকের অবস্থা কি, সেন্ট্রাল মনিটরিং থাকবে, প্রত্যেকটা গাড়ি এলইডি কার্ডের মধ্যে কার্ড থাকবে, নির্দিষ্ট স্থানে পার্কিং হবে, নির্দিষ্ট সময়ের আগে সে ভিতরে ঢুকতে পারবে না, নির্দিষ্ট সীমার ভিতরে ঢুকতে পারবে না। এটি সম্ভব, পার্শ্ববর্তী দেশগুলোতে সম্ভব হলে আমার বাংলাদেশে হবে না কেন? আমাদের অযোগ্যতা, অদক্ষতা আমাদের কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে। তোমরা সরে যাও, তোমরা সরে যাও, জনগণ তোমাদেরকে চায় না। দেশ স্বাধীন হয়েছে 54টি বছর। দেশ স্বাধীন হওয়ার আগে এই চট্টগ্রাম মেডিকেল কলেজ প্রতিষ্ঠা লাভ করেছে। 71 সালের আগে এই চট্টগ্রাম মেডিকেল কলেজ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা লাভ করেছে। তখন যে চাহিদা ছিল, আজকে 54 বছর পরে কি একই চাহিদা? তখন তো 7 কোটি মানুষ ছিল, এখন মানুষ কত? 20 কোটি মানুষ। এই বিশাল চট্টগ্রাম জেলায় 1971 সালে যা মানুষ ছিল, এখন সেই মানুষ। তাহলে কেন ভাই এই নগরীতে একটি মাত্র চট্টগ্রাম মেডিকেল কলেজ? আজকে পটেঙ্গা থেকে অ্যাম্বুলেন্সে করে বা গাড়িতে করে একজন রোগী নিতে নিতে তার অবস্থা খারাপ হয়ে যায়, অনেকে মারাও গেছেন পথে। আমি গত 4 দিন আগে আমাদের চট্টগ্রামের সিভিল সার্জন জাহাঙ্গীর সাহেবের সাথে বৈঠক করেছি। আমি স্বাস্থ্য উপদেষ্টার যিনি একান্ত সচিব, জয়েন্ট সেক্রেটারি মঞ্জুর আলম ভাই, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমার 26তম ব্যাচ, একই ব্যাচের বাংলা ছাত্র, তার সাথে বৈঠক করেছি। আমাদের যে টিএসপি আছে, র্যাব 7, এইখানে একটি হাসপাতাল করার মতো জায়গা আছে ইনশাআল্লাহ। আল্লাহ যদি তৌফিক দেন, আপনাদের ভালোবাসা নিয়ে এই এলাকায় আমি নির্বাচিত হয়ে আসি, আপনাদের সহযোগিতা নিয়ে ইনশাআল্লাহ এই পটেঙ্গা, ইপিজেড, এই হালিশহর বন্দর, সদরঘাট এলাকার মানুষের দাবি, আমাদের মানুষের দাবি, একটি সরকারি হাসপাতাল হবেই হবে ইনশাআল্লাহ। আমরা মারা গেলে আমাদের কবরস্থানগুলোতে আমরা জায়গা পাই 3.5 হাত। আমি যখন কাউন্সিলরে ছিলাম, রাতের বিভিন্ন সময়ে আমাদের অন্যান্য 63 জেলার সম্মানিত ভাই বোনেরা, মায়েরা এখানে বসবাস করে, আমার কাছে ফোন আসতো টিজি কলোনি থেকে, অথবা কোন একজন দীর্ঘদিন যাবৎ ভোলা অধিবাসী ফোন করেছেন, কান্না জড়িত বলতে, ভাই আমার মা নাই, আমার মাকে দাফন করার জন্য একটু ব্যবস্থা করে দেন। আমার তখন স্বপ্ন ছিল একটি তাদের জন্য কবরস্থান করা। আল্লাহর কসম, আমি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাধারণ সভায় রেকর্ডের আছে, আমাদের যে এখন বড়পুরের নিউবাসিক এলাকার এই পাশে খালপাড়ে এখানে কন্টেনার হয়ে গেছে, ওটাকে প্রস্তাব করেছিলাম যেন সেখানে বন্দরকে ম্যানেজ করে এই সকল অন্য ডিস্ট্রিক্ট থেকে যারা এখানে আছেন তাদের শেষ ঠিকানাটা, শেষ আশ্রয়স্থল একটি কবরস্থান যেটা করা যায়, সেটি আমি করে দিতে পারি নাই। আল্লাহ যদি আমাকে সংসদ সদস্য হওয়ার তৌফিক দান করেন, এটি আমি করবো ইনশাআল্লাহ, এটি আমি করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দেন, সবাই বলে আমিন। প্রিয় ভাইরা,
37 নম্বর ওয়ার্ডের যে পরিকল্পনায় জলবদ্ধতা নিরসন হয়েছে 37 নম্বরের জন্য সমাধান 38 নম্বর হবে অবশ্যই হবে। অলরেডি আমাদের আকবর আলী সমাজের ওখানকার জলাবদ্ধতা, আমাদের আলিশা বাড়ির ওই পাশে যে জলাবদ্ধতা, এগুলোর কারণ নিরূপণ হয়ে গেছে। আমি কাউন্সিলর হওয়ার আগে ভিডিও করে জনগণকে সাথে নিয়ে সব সমস্যাগুলো নোট ডাউন করে পরিকল্পনা করেছিলাম কাউন্সিলর হওয়ার আগে। ঠিক এমপি নির্বাচনের আগে অলরেডি যেখানে যেখানে জলাবদ্ধতা আছে তার কারণগুলো কি কি এবং সম্ভাব্য সমাধানগুলো কি অলরেডি আমরা সব অ্যানালাইসিস করে একটি পরিকল্পনাও করে রেখেছি। আল্লাহ যেন সেই পরিকল্পনা বাস্তবায়নের দান করেন। সঠিক নেতৃত্বের অভাবে, সঠিক যথাযথ স্কিল এবং নলেজের অভাবে, জনগণকে ঐক্যবদ্ধ করা না করার কারণে, জনগণকে ঐক্যের মধ্যে রেখে দেওয়ার কারণে এই সকল উন্নয়ন সম্ভব হয়নি। আপনি যদি জনগণকে ক্রসফায়ার দেন আর গুম করেন, মামলা হামলা দেন, জনগণকে ঐক্যবদ্ধ পাবেন? উদারতা এবং ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করতে হবে। ক্রসফায়ার আর গুম করে, মামলা দিয়ে হামলা করে মানুষের মনের রাজ্যে রাজত্ব করা যায় না। আপনি 38 নম্বর ওয়ার্ডের কোন একটা কোণায় কিছুদিন রাজত্ব করতে পারবেন, মানুষের ওই বিশাল হৃদয়ে রাজত্ব করতে পারবেন না। আমি শফিউল আলম ওই জায়গাটা, এই হৃদয়টা জয় করতে চাই। আপনারা আমাকে একটু আপনাদের হৃদয়ে জায়গা দিবেন। আমার মুরব্বীরা স্টেজে আছেন, যারা আমার কথা শুনছেন। আমি এই চট্টগ্রাম 11 আসনকে এই এলাকার মানুষের সমস্যাগুলো দূর করে সঠিক উন্নয়ন করতে চাই। আমার কাছে উন্নয়ন মানে কয়েকটা রাস্তা আর কয়েকটা ড্রেন করা না। আমার কাছে উন্নয়ন মানে অবকাঠামোগত উন্নয়ন, এলাকার বিরাজমান সমস্যা, জলাবদ্ধতা নিরসন, ওয়াসার সমস্যার সমাধান, গ্যাস লাইনের সমস্যা, আলো পাইনের এবং বর্জ্য ব্যবস্থাপনার সমস্যার পাশাপাশি আমার এই এলাকায় যারা অধিবাসী আছে তাদের জীবনযাত্রার মান উন্নয়ন, তাদের নিরাপত্তা, তাদের আত্মমর্যাদাবোধ, তারা আমাদের নারীরা নারীর মায়ের জাতি হিসাবে সর্বোচ্চ মর্যাদা লাভ করবে ইনশাআল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামী রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা, ওই খোলাফায়ে রাশিদারা বলে সারা থেকে হাজরাবাদ পর্যন্ত বিশাল এলাকা, একাকেরই একজন নারী গভীর রাত্রিতে পথ চলতেও আর আল্লাহর ভয় ছাড়া জমিনের উপর আর কারো ভয় থাকতো না। এই বাংলাদেশও সেই রকম নিরাপদ বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। আমার নারীরা ইপিজেডে চাকরি করেন, তাদের অনেক জৈবিক বিষয় রয়েছে, সেগুলাকে কনসিডারেশন নিয়ে আমরা কোড অফ কন্ডাক্ট, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর নির্ধারণ করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তারা মায়ের জাতি, সেখানে নারীরা কাজ করে, ন্যূনতম মজুরি 25,000 টাকা করবে ইনশাআল্লাহ। এবং আমরা মালিকদের উপর চাপিয়ে দেব না। মালিকদের উপর যারা প্রেশার না হয়, সরকার প্রয়োজনে সেখানে ভর্তুকি দেবে ইনশাআল্লাহ। সরকার ব্যবসায়ীদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, ব্যবসায়ীরা যেন বেশি বিনিয়োগ করে, বেশি কর্মসংস্থান করে, তাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা দেওয়া হবে। যেই সমস্ত ইন্ডাস্ট্রিগুলোকে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে তাদেরকে প্রশিক্ষিত করার জন্য, থিসিস করার জন্য, রিসার্চ করার জন্য, গবেষণা করার জন্য প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করবে, তাদেরকে আমরা সরকারিভাবে তাদের ট্যাক্স কমিয়ে আনার ব্যবস্থা করবে ইনশাআল্লাহ। এইভাবে গণমুখী, ব্যবসা বান্ধব, ব্যবসায়ী বান্ধব, জনবান্ধব একটি রাষ্ট্র করবে ইনশাআল্লাহ। আসুন সেই স্বপ্নের, জুলাই শহীদদের স্বপ্ন বাস্তবায়নে সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে
একটি বেকার মুক্ত, একটি বৈষম্যহীন, একটি দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ি। সেই লক্ষ্যে এই বিশ্ব দরবারে বাংলাদেশ যেন একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে, একটি সমৃদ্ধশালী মর্যাদাশালী রাষ্ট্র হিসাবে বিশ্ব দরবারে প্রতিষ্ঠা লাভ করতে পারে। তার জন্যই প্রিয় ভাইরা, আগামী জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লাকে বিজয়ী করার মধ্য দিয়ে এই বাংলাদেশে ন্যায় ও ইনসাফের শাসন, একটি জবাবদিহিতামূলক প্রশাসন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য এই বাংলাদেশের জিম্মাদারি একজন ন্যায় পরায়ণ শাসকের হাতে তুলে দেওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।